সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে বাবলি ইয়াসমিন আপনাদের সঙ্গে আছি। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতে পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, স্বাগত। আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। সাম্প্রতিক বাংলাদেশ এবং সরকারের চ্যালেঞ্জের কথা বলবো। যখন সরকারের চ্যালেঞ্জের কথা বলি তখন আসলে নতুন বাংলাদেশে সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার কাজ ছিল। সেই সংস্কার কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। নানাভাবে সেটা সামলে ওঠার চেষ্টা করছে। সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। সেই চ্যালেঞ্জের ধারাবাহিকতায় প্রথম যে বিষয়টি এখন আমার বলতে হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু ইস্যু। এই ইস্যুটি আসলে সরকার কতটুকু সামাল দিতে পারছে, কেননা বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে যে টানাপোড়েন, কূটনৈতিক বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সেখানে আমরা নানা ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। সেই বিষয়টি সরকার কিভাবে সামাল দিচ্ছে, সেটি আমাদের উপর কী ধরনের প্রভাব রাখতে পারবে? একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন যদি বলেন, এটা আমার কাছে মনে হয় যে শব্দ দুইটা একটু প্রবলেম্যাটিক। সংখ্যালঘু নির্যাতন কিন্তু হয় নাই যখন পর্যন্ত যাদের ভিন্নধর্মী যাদের প্রথম থেকে যদি আসে, ভিন্নধর্মী যারা মৃত্যুবরণ করেছিলেন তারা কিন্তু ধর্মীয় কারণে তাদের মৃত্যুবরণ হয়নি, পলিটিক্যাল ছিল ব্যাপারটা। এবং তারপর থেকে অলরেডি একটা জরিপেও এসেছে, যেখানে ভয়েস অফ আমেরিকা একটা জরিপ করেছে, ওখানে বলেছে যে মাইনরিটিরা কিন্তু আগের চেয়ে ভালো থাকছে, এরকম একটা উত্তর চলে এসেছে। কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যতই আমরা তো ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি, এবং প্রথম থেকে কিন্তু বলা হচ্ছে যে যদি কোনো রিপোর্ট থাকে বাইরের সাংবাদিকরা এসে দেখে যেতে পারে। এখন কিন্তু বাংলাদেশের ভিসা সাংবাদিকদের জন্য প্রচণ্ড পরিমাণ উন্মুক্ত, মানে প্রায় একদিনের মধ্যে, যাতে আমাদের এন্ড থেকে বলা হয়েছে বিভিন্ন হাইকমিশনে, বিদেশের বিভিন্ন হাইকমিশনে, যে সাংবাদিকরা কেউ আসতে চাইলে কোনো আটকানোর দরকার নেই, তারা যাতে একদম চলে আসে। তারা আসছে, তারা দেখছে, কিন্তু তারপরও কিন্তু ব্যাপারটা যেটা ঘটছে যে দেখা যাচ্ছে যে কোনো কিছুর পরও কিছু গোষ্ঠী এবং কিছু দেশ এটাকে একদমই নিজের মতো করে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যেটা কোনোভাবেই হয়তো মানে আমরা যত ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সই দিই না কেন এটা ম্যাচ করছে না। তো এটা দুঃখজনক, কিন্তু তারপরও আমাদের এন্ড থেকে আমাদের পলিসি এখনও পর্যন্ত হচ্ছে যে আমরা এখনও ট্রান্সপারেন্সি রেখেছি, এবং আমরা এখনও চাচ্ছি যে যাদের মনে হচ্ছে যে এখানে কোনো একটা কিছু ঘটছে, আমরা ওয়েলকাম দেম। আমি আমার দ্বিতীয় যে শিরোনাম ছিল সেটি যদি আরেকবার একটু বলে দিই। ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের জন্য সুখকর নয়, এমনটা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই যে গণমাধ্যমের যে বিষয়টি এসেছে, আমরা রয়টার্সের মতো আন্তর্জাতিক মাধ্যমেও দেখেছি, সেটা নিয়ে আসলে নানান বিতর্ক। সংখ্যালঘু নির্যাতনের শব্দটি এই জন্যই ব্যবহার করেছি কেননা এটা নিয়ে নানান তোলপাড় করা অবস্থা এখন তৈরি হচ্ছে। সেখান থেকে জানতে চাইবো আমরা আজকের একটি ছোট একটি বিষয়, সেটি হচ্ছে যে কলকাতার একটি হাসপাতাল বলছে যে বাংলাদেশিদের তারা চিকিৎসা দেবে না, পতাকা অবমাননার মতো ঘটনাগুলো ঘটছে। সেটি নিয়ে আসলে মূলত যদি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই বিষয়গুলো আসলে কূটনৈতিক দিক থেকে কতটা সামাল দিচ্ছেন আপনারা? এটা তো প্রথমত যেই দুইটা ঘটনা ঘটেছে, বোধ হাসপাতাল এবং পতাকায় দুটাই দুঃখজনক। এরকম তো আমরা কখনোই চাই না যে এরকম একটা ঘটনা ঘটুক, কিন্তু তারপরেও ঘটছে এবং বিচ্ছিন্নভাবে ঘটছে। এবং যারা ঘটিয়েছে, স্পেশালি আমাদের দেশের এন্ড থেকে যারা দেখা গেছে যে পতাকা নিয়ে একটা ব্যাপার ঘটেছে, যে রাস্তার মধ্যে পতাকা, পার্শ্ববর্তী দেশের পতাকা বিছিয়ে একটা ছবি দেওয়া হচ্ছে। তো আমরা চাচ্ছি যে যারা করেছে এই ঘটনা, এটা তো কোনোভাবেই ছাড় দেওয়া যায় না, এবং তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় নিয়ে আসা, এটা নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু কূটনৈতিকভাবে ব্যাপারটা আমি বলবো যে মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এন্ড থেকে তো আমাদের বন্ধুত্বর হাত বাড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। উই আর নট হিয়ার টু ফাইট। এটা কিন্তু প্রথমেই যে আমরা প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম থেকেই বলেছে যে আমাদের এবং ভারতের সম্পর্ক সবচেয়ে বন্ধুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, কারণ আমরা কিন্তু একই জায়গার মানুষ। আমরা বহু বছর ধরে আমাদের কিছু হিস্ট্রি আছে যেগুলো আমরা শেয়ার করি। সো এখানে কোনো বাকবিতণ্ডা হওয়ার কথা না, কিন্তু যা ঘটছে এটা দুঃখজনক। এবং সেটা আমরা যেটা সবচেয়ে বেশি দুঃখজনক যে বা ভারতীয় মিডিয়া যেটা করছে, যে কোনোভাবেই কিন্তু তারা ফ্যাক্টসটাকে দেখছে না। মানে ভারতীয় মিডিয়া এরকমও শিরোনাম করছে, ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, প্রফেসর ইউনুস প্যারিসে ভেঙে গেছে, মানে এরকমও বিভিন্ন গণমাধ্যম কিন্তু শিরোনাম করেছে, নিউজ টিভি চ্যানেলে এসেছে। তো এটা একদিক দিয়ে যেমন হাস্যকর, একদিক দিয়ে অত্যন্ত দুঃখজনক যে আমরা যেখানে মোটামুটি পুরো বিশ্বের কাছে দরজা কিন্তু খুলে রেখেছি যে তোমরা আসো, তোমরা এসে দেখো, যেটা আমি বারবার আই কান্ট এমফাসাইজ দিস এনাফ, কিন্তু তারপরও কেন ওনারা মানে
ফ্যাক্টসলেস ভাবে একটা জিনিস বিশ্বাস করছে, এটা আমার কাছেও প্রশ্ন, এবং আমি ভাবছি যে হয়তো এটা খুব তাড়াতাড়ি। আপনার প্রশ্ন উত্তরটাকে একটু মাসুদ কামাল আপনার কাছ থেকে জেনে নিব। আসলে এত কিছুর পরও এই যে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে যে এসে দেখে যাবার জন্য, সেটিও হচ্ছে না। এবং আমার আরো একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে সংখ্যালঘুরা যারা আছেন, যাদেরকে নিয়ে এত তোলপাড়, তারাই বা নিজেদের অবস্থানকে জানান দিচ্ছেন যে আমরা আসলে কোন অবস্থায় আছি, তাদের দায়িত্বের জায়গাটুকু বা কতটুকু দেখতে না, পাচ্ছেন? তারা কি করবে? তাদের তো কোনো ভূমিকা নাই, তারা যার যার এলাকায় আছে। এবং আমি মনে করি যে সংখ্যালঘু ইস্যুটা নিয়ে যেভাবে খেলা হচ্ছে বাইরে, বিশেষ করে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াতে আমি দেখছি, তো মানে এটা মানে আসলে আমি বুঝতে পারি না কেন তারা এমন করছে। আমি জানেন, কালকে আমি একটা আপনার টেলিভিশন দেখলাম, আসামের একটা আঞ্চলিক টেলিভিশন, এটা হলো আসাম লাইভ 24 নাম এটার। এই টিভিতে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া নাকি তারা পেয়েছে যে বাংলাদেশ 2 ভাগ হয়ে যাচ্ছে, এবং 2 ভাগ হয়ে ওদিকে 3টা জেলা, রংপুর, রাজশাহী এবং খুলনা, এই 3টা জেলা আলাদা হয়ে যাবে। ওটার নাম হবে হিন্দু দেশ, আর এটা হবে বাংলাদেশ। এবং হিন্দু দেশের পতাকাও তারা দিয়ে দিছে। পতাকাটা আপনার ওই যে অনেকটা ইন্ডিয়ার পতাকার মতো, গেরুয়া রঙের, উপরে গেরুয়া, নিচে গেরুয়া, মাঝখানে একটা গোল অশোক চক্র, তার মধ্যে বা ত্রিশূল। মানে আমার কথা হলো কি, এটা অনেক পাগল ছাগল আছে বা এটা হতে পারে, বাট একটা টেলিভিশন, গুয়াহাটির একটা টেলিভিশন, ওটা তো একটা প্রতিষ্ঠান, তাই না? ওই প্রতিষ্ঠান কিভাবে এটাকে নিয়ে প্রায় 10 মিনিট ধরে তেনা পেঁচানো, বলেন আমাদের গ্রামে একটা ভাষা আছে না, তারা এটা পেঁচাচ্ছে পেঁচাচ্ছে পেঁচাচ্ছে। হোয়াট ইজ দিস? এবং এটা হতে দেওয়া হচ্ছে কেন? আমরা এইভাবে প্রতিবাদ করছি না কেন? আমরা তো পারি ভারতীয় হাইকমিশনকে ডেকে বলতে যে তোমার দেশের একটা টেলিভিশন এটা কেন করছি। রিপাবলিকান টিভি প্রতিদিন যে কাজটা করতেছে, রিপাবলিক টিভি যেটা আছে, ওরা তো প্রতিদিন একটা ক্যারিকেচার করতেছে, ওখানে কি দুইজন, এক ভদ্রলোক আর ভদ্রমহিলা কি যা তাক বলতেছে, মানে ভাবখানা এরকম এই দেশ ভাগ হয়ে যাচ্ছে, চট্টগ্রাম তাদের সঙ্গে মিশে যাচ্ছে, যে এই যে এইগুলি বলতেছে। আমি তো মনে করি এগুলির আনুষ্ঠানিক প্রতিবাদ আমাদের। ওরা কেন করছে, ওরা কেন কতটা পাগল, এটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি এটা দিয়ে হতাশা ব্যক্ত করতে পারি, হাসাহাসি করতে পারি, কিন্তু ওদের পাগলামি ওদের কাছে। বাট আমাদের তো বলা উচিত যে তোমাদের এই পাগলগুলোকে ছেড়ে রেখো না, বেঁধে রাখো, কারণ এরা তো পরিস্থিতি তো ঘোরাটে করতেছে। আমি 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 যদি একটু অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছ থেকে জানতে চাই যে মানে আমরা এই স্টেপগুলো কেন নিচ্ছি না? না, একটা তো হচ্ছে যে আমরা কিন্তু কিছু স্টেপ নিচ্ছি, যেমন বারবার কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। একটা হচ্ছে যে হ্যাঁ, হয়তো মাসুদ কামাল ভাই যেটা বললেন যে আরো একদম ডিরেক্ট অ্যাপ্রোচে এটা জিজ্ঞেস করা, যেভাবে বললেন যে হাইকমিশনকে ডেকে নিয়ে তোমরা এটার কাহিনীটাকে, হয়তো ওইটা করা হয়নি এখনো, হয়তো ভবিষ্যতে করা হবে। আমরা চাচ্ছি না যে জায়গাটা ওই পর্যন্ত যাক, কিন্তু আমরা হয়তো অনেকে হয়তো বুঝতে পারছি যে অনেকের কাছে মনে হচ্ছে জায়গাটা ওই পর্যন্ত চলে গেছে। আমরা এখনো চাচ্ছি জিনিসটা যত মানে আপনি কাউকে ডেকে এনে তলব করে যখন এটা করবেন, এটা কোনোভাবেই সুখকর হয় না ব্যাপারটা। কিন্তু আমরা এখনো পর্যন্ত হয়তো ওই জিনিসটা, ওই জায়গাটা এক্সপ্লোর করা হয়নি। কিন্তু যদি সামনে এরকম আরও ঘটতে থাকে, এবং যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে কামাল ভাই যেটা বললেন যে ঘোলা করা হচ্ছে কিন্তু অনেক পানি, এবং ঘোলা করার পর্যায়ে যেটা হচ্ছে যে একটা পর্যায়ে কিন্তু আপনি আমাদেরও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে হাত আমরা বাড়িয়ে দিয়েছি, সেটা কিন্তু কতক্ষণ বাড়িয়ে রাখা যায় সেটারও একটা কোয়েশ্চেন চলে আসে। যে কারণ যেটা আমি বারবার এমফাসাইজ করছি যে ও কিন্তু দিস ইজ কমপ্লিটলি নট বেসড অন ফ্যাক্টস, যেটা ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। সো এখন যেটা কামাল ভাইয়ের ইয়েতে আমি যেটা বলবো যে ওই জায়গাটা হয়তো এখনো পর্যন্ত এক্সপ্লোর করা হয়নি, বাট ভবিষ্যতে হয়তো ওইটাই আমাদের করতে হবে। জি, যারা মাসুদ কামাল, বিষয়টি তো শুধুমাত্র যে পতাকার মধ্যে বা শুধুমাত্র ভুয়া নিউজ ছড়ানো এরকম নয়। বিষয়টি তো আসলে আমাদের অর্থনৈতিক বিষয়ের সাথে জড়িত, প্রতিবেশী দেশের সঙ্গে আমরা নানাভাবে আসলে জড়িত, এবং এই বিষয়গুলো তো প্রভাব ফেলছে। আপনিও নিশ্চয়ই এগ্রি করবেন যে বিভিন্নভাবে আমাদের সম্পর্কের মধ্যে প্রভাব ফেলছে। কূটনৈতিক তৎপরতা কতটা স্ট্রং হওয়া আসলে আমাদের দরকার ছিল, সেখান থেকে আমরা আসলে কতটা পিছিয়ে আছি। এখানে হলো কি জানেন, আমি বলি দুজনের মধ্যে সম্পর্ক, কারণ একজন যদি সিদ্ধান্ত নেয় যে আমি তোমার সঙ্গে কথাই বলবো না, অথবা আমি তোমাকে পছন্দ করব না, তো সেখানে কিন্তু সম্পর্কটাকে উন্নত করা একটু কঠিন হয়ে যায়। অসম্ভব না, হয়তো কঠিন হয়ে যায় আমার মনে হয়। যেটা আপনি বলেন 5 তারিখের পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আমাদের দেশের লোক, আমাদের চারদিকে তো ভারত, আমাদের দেশের লোক যখনই দেশের বাইরে যাওয়ার কথা ভাবে, প্রথমে ভাবে ইন্ডিয়ার কথা। সেটা পর্যটন বলেন, অথবা চিকিৎসা বলেন, অথবা শিক্ষা বলেন। আমরা তো প্রতিবেশী দেশ, আপনি তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, পছন্দ হোক বা না হোক সেই আপনার প্রতিবেশী। তো সেক্ষেত্রে 5 তারিখের পর থেকে
মানে আমরা যেন ওনাদের আর প্রতিবেশী থাকলাম না, এরকম একটা আচরণ তাদের মধ্যে দেখছি। প্রতিবেশী কিন্তু একটা দাবিও আছে, তাই না? তো সেই জিনিসটাকে ওনারা পূরণ করছে। ওনারা তো বড় দেশ, কোনো সন্দেহ নেই। আমাদের মতো অনেকগুলি এরকম মানে 15-20টা বাংলাদেশের সমান ওদের দেশটা, এত বড় একটা দেশ। তো তারা তো মানে হঠাৎ করে যেন এক ধরনের বৈরী আচরণ, এটা তো হচ্ছে। আপনি দেখেন ভিসা দিচ্ছে না, কিন্তু কেন দিচ্ছে না কোনো ব্যাখ্যা নাই, নাই তো ব্যাখ্যা। আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। এখন ওনারা যদি বলেন আমরা তোমাদেরকে যেতে দিব না, তাহলে আমাদের জন্য তো কষ্টকর। আমি বলছি না যে আমরা মানে ওনাদেরকে ছাড়াই আমরা চলতে পারবো, এটা আমি বলি না। ওনাদেরকে নিয়েই আমাদের চলতে হবে। আবার ওনাদেরও কিন্তু আমাদেরকে প্রয়োজন আছে। এই কথা কিন্তু প্রথমেই কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন যে আমাদেরকে যেমন তোমাদের প্রয়োজন আছে, তোমাদেরকেও আমাদের প্রয়োজন আছে, দুইটাই আছে, এটা তো ভাইস ভার্সা। এখন ওনারা যদি ভাবেন যে ওনারা কেবল নেবেন, কিছু দেবেন না, যেটা নাকি আগে পেয়ে এসেছেন, সেটাই যদি ওনারা কন্টিনিউ করতে চান, সেটা তো সহজ না। এটা তো ইউনূস সাহেবের পক্ষে তো অসম্ভব না। উনি তো জানেন, উনি তো দেখেছেন যে একতরফা ভারতকে দিলে কি পরিণতি হয়, এটা তো উনি দেখেছেন। এতে উনি ওই পথে যাবেন কেন? যাবেন তো না। আর উনি তো একই ব্যক্তি না। দেশের প্রতি মায়া ভালোবাসা এটা তো একরকম হবে না। তো উনি তো ওনার মতো করে চিন্তা করবেন। এখন ভারত যদি ওভাবেই পেতে চায়, তাহলে আমি মনে করি এটা আলটিমেটলি ওনাদের জন্য খুব ভালো হবে না, আমাদের জন্য ভালো হবে না। এখন এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এটাই হলো কূটনীতি। আমি তো কূটনীতি বুঝি না, একজন ডাইরেক্ট অ্যাপ্রোচ আমার, তাই না? যারা কূটনীতি বুঝে তারা তো কূটনৈতিক ভাষাটাও বুঝে। এখন কীভাবে তারা বলতে হবে, কীভাবে অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু আমি বলি কি, এটা কিন্তু সমাধান হতে হবে। আপনি সারাক্ষণ আমার সঙ্গে এটা বৈরী আচরণ করবেন, বিপরীতে আমিও আপনার সঙ্গে বৈরী আচরণ করবো, এটা ভাইস ভার্সা, এটা একা একা হয় না। আমরাও কিছু কিছু করছি। কিন্তু যে কথাটা অপূর্ব বললেন যে একটা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে একটা ভারতীয় পতাকার মতো ফেলে রেখে ওখান থেকে দুজন হেঁটে গেল, ছবি তুললো, তারপর আবার সরাই ফেললো। তো তুমি যদি যে এটা রেখেছে সে যদি মিন করে তা রাখতো, সরাইলো কেন? সরানোর মাধ্যমে যে সে প্রমাণ করলো সে কাজটা ঠিক করে নাই। আর আমাদের গভর্নমেন্ট তো তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আছে কি না আছে দেখার জন্য। ভারতে আবার কী হলো দেখেন, শুক্রবার দিন সেখানে যেন আমাদের মানে কলকাতার যে উপ হাই কমিশন, তার সামনে যেন তারা বাংলাদেশের পতাকা আগুন ধরাই দিল। এটা তো ভালো হয়নি। আমি যখন এটাকে খারাপ বলবো যে আমাদের এখানে মাটিতে পতাকা তার উপরে পাড়াই গেল, এটা যদি আমি খারাপ বলি, আগুন দিয়ে পড়ে ওটাকে আমি ভালো বলবো? তা তো বলতে পারবো না। আপনি যদি এটাতে হাহাকার করেন, ওটা তো আপনি একটু হাহাকার করতে হবে। আবার ওখানে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করলো, তো এটাও তো ভাই কোনো ভদ্র কাজ না। এখন ওনারা বলবেন যে এটা তো আমরা করি নাই, আমাদের একটা দল করছে, ঠিক আছে, তাহলে তো আমরাও তো বলতে পারি এটা তো আমরাও করি নাই, এটা একটা ছাত্র মিলা করছে, কে করছে তাদের খুঁজেও পাই নাই। কিন্তু ওখানে যারা করছে ওদেরকে তো আপনারা খুঁজে পাচ্ছেন, ওদের সংগঠন অ্যাকশন নেন। এরকম ছোট ছোট বিষয়গুলো আসলে আমাদের মধ্যে কি বৈরিতার সম্পর্ককে আরো বেশি কি বলে এটাকে, বৈরিতার সম্পর্ককে আরো বেশি তৈরি করে দিচ্ছে। দেখেন এটা বৈরিতার সম্পর্ক হচ্ছে, প্রতিটা ঘটনার মাধ্যমে হচ্ছে। এখন আগেও কিন্তু হতো এরকম। আপনি ভাবেন যে একটা কথা, একটা কিশোরী মেয়ে, এই ফেলানি যে মেয়েটার কথা বলছি আমরা, ফেলানিকে আপনি মেরেছেন, কিশোরী মেয়ে তো, ওকে অস্ত্র নিয়ে গেছিল নাকি মর্টার শেল নিয়ে গেছিল? একটা কিশোরী মেয়ে, তাকে মেরে আপনি কাঁটাতারের উপর ঝুলে রাখছেন, তো ওটাতে কি প্রমাণ করে? তো ওকে মরার পর কি ফেলানি নিজ দায়িত্বে কাঁটাতারের উপর উঠছিল? তা তো ওঠে নাই। ওটা তো ভারতীয় সৈন্যরাই মারছে, ফেলাইছে, কোনো বিচার তো হয় নাই। এরপর তো ওখানে বিচার হয়েছে আদালতের কাছে, কিন্তু কোনো বিচার তো হয় না, কাউকে দোষী সাব্যস্ত করা হয় নাই। মানে ফালানির দোষ, তারই দোষ, সে কেন ওইখানে কাঁটাতারের উপরে যে মরতে গেল। তো এখন এগুলো যদি আমরা বলি, এগুলো তো একদিন আমরা কিছু বলি নাই, একদিন আমরা কোনো রিঅ্যাক্ট করি না। রিঅ্যাক্ট করার জন্যই কি তাদের দিক থেকে চাপটা বেশি আসছে আপনার কাছে? তেমন একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আর এক্সট্রা। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খসরু বলছিলাম কাউখালী থেকে। বলবেন। যে আমার জনাব মাসুদ কামাল কাছে প্রশ্ন, অনেক রক্তের বিনিময়, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমরা দ্বিতীয় ধাপের ছাত্র আন্দোলনের একটি অন্তর্বর্তীকালীন সরকার উপহার পেলাম। যে সরকার কি ধাপে ধাপে কাজ করে যাচ্ছিল দেশের মঙ্গলের জন্য, হঠাৎ দেশের মধ্যে এমন কি ঘটলো যার কারণে আমরা আজকে সংখ্যার মধ্যে আছি? আপনি কি মনে করেন এই বর্তমান উদ্ধৃত পরিস্থিতি, বর্তমান অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের জন্য সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে তারা কি সক্ষম হবে? আর যদি সক্ষম নাই হয়, তাহলে আগামী দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কিভাবে চলবে দেশটি? অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। মাসুদ কামাল, আপনি কি, আপনার কাছেই প্রশ্নটি যেহেতু, আপনি কি ছোট করে একটু উত্তর দিবেন? ছোট করে উত্তর হলো কি, উনি বলছেন সক্ষম হবে কিনা। আসলে তো সক্ষম হওয়ার কোনো উপায় নাই।
এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ না করে তো কোনো উপায় নেই রে ভাই। এটা তো আমরা তো পয়েন্ট অফ নো রিটার্নে আছি। আমাদের এখান থেকে বের হতে, এখান থেকে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে এবং করার জন্য আমি মনে করি সমস্ত জাতির এখন কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনোভাবেই হোক সবাই মিলে ওরা যদি বুঝতে পারে যে না পুরো জাতিটা ঐক্যবদ্ধ এই একটা কজে, যে এই আচরণটা ভাই চলবে না, এই আচরণে চলতে দেওয়া ঠিক হবে না। তো এখন এটা যদি পুরো জাতি যদি ঐক্যবদ্ধ হয় তো আমি মনে করি হবে না কেন, ওরাও বুঝবে নিজেদের সঙ্গে হয়তো লেগে রাখবে। এখন আমরা যদি নিজেরা মারামারি করি আবার, তাহলে আবার সমস্যা। তো আমি মনে করি এই জায়গাটাতে ভাই দেশের মধ্যে নানা রকম মতবিরোধ আছে, আপনার সঙ্গে আমার মতবিরোধ আছে, আপনি পারছেন কি পারছেন না, এটা আমি বারবার কথা বলতেছি, কিন্তু যখন নাকি আমার জাতীয় স্বার্থ আসবে তখন তো আমাদের ঐক্যবদ্ধ। এখন ওরা কিন্তু ঐক্যবদ্ধ, ভেরি ইন্টারেস্টিং। ওরা কিন্তু বিজেপি, কংগ্রেস, তৃণমূল কোনো পার্থক্য নাই, কিন্তু ওরা সবাই এক হয়ে গেছে এখন। আম আদমি পার্টিও, হ্যাঁ সবাই এক হয়ে, আম আদমি পার্টিও সবাই এক হয়ে গেছে। তা আমরা এক হতে পারতেছি না, আমরা কেন এক হতে পারছি না? সেই প্রশ্নটি আসলে সবার মধ্যে এই প্রশ্নটি করলে হয়তো আমরা উত্তর খুঁজে পাবো। সুপ্রিয় দর্শক, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। কথা বলছি সাম্প্রতিক বাংলাদেশ ও সরকারের চ্যালেঞ্জ নিয়ে। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে নানান চ্যালেঞ্জের কথা শুরুতে বলছিলাম। সরকার আসলে যখন সংস্কার কাজে হাত দিচ্ছে, যখন নির্বাচনের প্রশ্নে আসলে সামনে আগাতে যাচ্ছে, তখন নানা ধরনের চ্যালেঞ্জ সেখানে আসছে। এর মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমরা সবসময় কথা বলতে শুনেছি। বিশেষ করে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণমাধ্যম এখন আগের থেকে অনেক স্বাধীন, আপনারা আমাদের নিয়ে সমালোচনা করুন। কিন্তু সেখানে কিছু বাদ সাধছে। যদি একেবারে স্পষ্ট করে বলতে চাই, সংবাদপত্রের আমরা দেখেছি একেবারে অতি সম্প্রতি একেবারে গণমাধ্যম, দুটি বিশেষ গণমাধ্যম বাংলাদেশে, তাদের উপর নানাভাবে আসলে হামলা করার চেষ্টা করা হয়েছে, আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, 3 দফায় অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার মতো ঘটনা ঘটেছে। এত কিছুর পর আসলে সাংবাদিকরা কিভাবে স্বাধীন, বা সাংবাদিকরা কিভাবে স্বাধীনভাবে কাজ করছে, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, একটা করে আসি। 3টা অভিযোগ তুলেছেন আপনি। প্রথমটা আসি। প্রথম হচ্ছে দুইটি লিডিং গণমাধ্যমকে নিয়ে যে ব্যাপারটা হচ্ছে, এটা তো সরকার করছে না, তাই না? এটা করছে একটা দলীয় বা দলীয় না, আপনাদের সময়ে বিষয়গুলো ঘটছে, মানে চ্যালেঞ্জটা আমাদের। হ্যাঁ, আমি সেখানেই আসছি। তো প্রথমত ঘটনা যেটা ঘটেছে, এটা প্রথমেই বলে রাখি, কোনো নিউজ পেপারের আপনি পছন্দ করতে না পারেন, আপনি তাকে ঘৃণাও করতে পারেন, কিন্তু তারপরে বন্ধ করার কোনো দাবি দেওয়া একটা ডেমোক্রেসিতে হতে পারে না। আমেরিকায় ফক্স নিউজও চলে, সিএনএনও চলে। কেউ ফক্স নিউজকে দেখতে পারে, কেউ সিএনএনকে দেখতে পারে, এবং কেউ সিএনএনকে ঘৃণাও করে, কিন্তু তাই বলে সিএনএন যে থেমে থাকে তা কিন্তু না। একটা গণতান্ত্রিক দেশে এটাই হওয়ার কথা। এবং যেই ব্যাপারটা ঘটছে দুটি পত্রিকা নিয়ে, এটা অত্যন্ত দুঃখজনক, এটা প্রচণ্ড কন্ডেমেবল। আমরা কিন্তু এটা বারবার বলেছি যে এটা যদি এই বাড়াবাড়িকে কিন্তু আমরা সহ্য করব না। এবং অলরেডি দেখা গেছে যে ওখানে প্রোটেস্ট কিন্তু যখনই হয়েছে, ওখানে পুলিশ বেশি মোতায়েন করা হয়েছে, এবং আমরা চেষ্টা করছি, তাদের ইন্টারনাল তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, এবং কোনো প্রকার ঘটনা ঘটার আগে যাতে অ্যাকশনটা নেওয়া যায় এবং ঘটনা যাতে এই জিনিসটা রিপিট না হয়, সেদিকে সরকার যথেষ্টভাবে খেয়াল রাখছে। দ্বিতীয়টা আসি, হত্যা মামলা। এখন কথা হচ্ছে, এই মামলাও কিন্তু সরকার করেনি। মামলা যেটা করেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে মামলা করেছে। এখন আপনি মামলা করা থেকে কাউকে বিরত কিন্তু রাখতে পারেন না, সেটা যত কিছুই হোক না কেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। আপনি যদি চান আজকে আপনি আমার নামে মামলা দিতে পারেন, আমার কিছু করার নাই। সেটা যদি কোর্টে প্রমাণিত হয় তাহলে আমি জেলে যাব বা আমাকে শাস্তি দেওয়া হবে, যদি কোর্টে প্রমাণিত না হয় তাহলে ফাইন, যদি তদন্তে প্রমাণিত না আসে আমি ছাড় পেয়ে যাব। তো এই হত্যা মামলার বিভিন্ন ইয়েতে বিভিন্ন মানুষ বিভিন্ন সাংবাদিকদের হত্যা মামলা দিয়েছে। এখন এখানে দুটা প্রশ্ন আছে। একটা হচ্ছে, যদি সেই সাংবাদিক আপনার মনে হয় যে অনেক সময় হিংসাক্রমে বা বিভিন্ন অন্য কোনো অজুহাতে তাদের নাম ঢুকিয়ে দেওয়া আছে, ফাইন, সেটা বেকসুর খালাস পেয়ে চলে আসবে। আমরা অলরেডি কিন্তু বলেছি, যারা ইনভেস্টিগেশন অফিসাররা আছে, যারা এই কেসগুলোতে কাজ করবে, যে প্রমাণ ছাড়া কিন্তু কাউকে আপনি গ্রেপ্তার করতে পারবেন না, ঠিক আছে? এবং দুইটা, সো এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, অনেকের আছে যাদের নামে
এই জিনিসগুলো এসেছে, তাদেরকে আপনি সাংবাদিক হিসেবে কতটা ট্রিট করবেন সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু। কারণ আমরা লাস্ট 15 বছর ধরে দেখেছি যে যা হয়েছে তা সাংবাদিক, অনেকের কিন্তু সাংবাদিকতা ছাড়াও আরও অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখা গেছে যে অনেকে অনেক কিছুর সাথে জড়িত ছিল। সো ওগুলো আপনাকে পয়েন্টে আনতে হবে। তৃতীয় হচ্ছে অ্যাক্রিডেশন কার্ড। এটা প্রথমত এটা পুরোপুরি তথ্য মন্ত্রণালয়ের একটা ডিসিশন, ঠিক আছে? কিন্তু আমরা যেটা করে দেখলাম যে এই অ্যাক্রিডেশন কার্ডে কী হয়, অ্যাক্রিডেশন কার্ড শুধু দেওয়া হয় যে সচিবালয়ে এন্ট্রি পাওয়ার জন্য। এবং আগের বার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন অ্যাক্রিডেশন কার্ড দেখা গেছে যে পলিটিক্যাল কোনো পার্সনের ভাগ্নেকেও অ্যাক্রিডেশন কার্ড দেওয়া আছে, তার সাথে সাংবাদিকতার কোনো দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু সেও অ্যাক্রিডেশন কার্ড পাচ্ছে। এরকম ভাবে আগে অ্যাক্রিডেশন কার্ডটা ইউজ করা হচ্ছে। শত শত অ্যাক্রিডেশন কার্ড যে গণহারে বাতিল করা হলো, সবগুলোই কি এরকম? সবগুলো না, আমি আসছি, আমার ওই প্রসঙ্গতেই আসছি। যে কয়টা অ্যাক্রিডেশন কার্ড সেই তুলনায় কিন্তু বোধহয় 2 না 3% ইয়ে করা হয়েছে, সংখ্যাটা আরও বড়। মানে যত অ্যাক্রিডেশন কার্ড বাংলাদেশে সাংবাদিকদের দেওয়া হয়েছে তার থেকে খুব সম্ভবত 2% আর 3% কার্ড বাতিল করা হয়েছে, যদি ইফ আই এম নট রং। এই কার্ডটা বাতিল করার, এখন হ্যাঁ আপনি বলতে পারেন যে ওয়েটা ঠিক হয়নি, দ্যাটস ফাইন, এটা হতেই পারে, কিন্তু অ্যাক্রিডেশন কার্ড আপনাকে কিন্তু সাংবাদিকতা করা থেকে বিরত রাখছে না, আপনাকে সচিবালয়ে যাওয়া থেকে বিরত রাখছে। এবং এটা আপনি এখন ইমেইলের যুগ, এখন ইয়ের যুগ, আপনি তথ্যগুলো কিন্তু বিভিন্ন, আমি একটু মাসুদ কামাল ওনার কাছ থেকে আসতেছি, আপনার কাছে কি মনে হয় যে উনি বলছিলেন যে 2 থেকে 3% করা হয়েছে, সেটি আসলে সাংবাদিকতার পথে বাধা না, কিন্তু আপনি পদ্ধতিটিকে আসলে কিভাবে দেখছেন? খুব খারাপ করছে গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যতগুলি খারাপ কাজ করছে তার মধ্যে এটা একটা। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, দেখেন যাদের অ্যাক্রিডেশন কার্ড বাতিল করছে, আমি এদের মধ্যে 95% লোককে চিনি, পার্সোনালি আমি চিনি এদেরকে, কারণ আমি তো ভাই অনেক বছর ধরে সাংবাদিকতা করি। এদের মধ্যে আমি কমপক্ষে 100 জনের নাম বলতে পারবো যারা সারা জীবন সাংবাদিকতাটাই করেছে, তারা সারা জীবন সাংবাদিকতাই করে, আর কিছু না। এবং তারা সরকারি যেখানে তারা চাকরি করে, যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে বেতন দিয়ে সংসার চালায়। আমি কমপক্ষে 100 জনের নাম বলতে পারবো এই তালিকা থেকে। তাদের অপরাধ হলো তারা জীবনে কোনোদিন বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে ছিল না। আমি অনেক খুঁজে দেখছি যে কি অপরাধ কমন, মানে কমনটা কি, এদের মধ্যে কি কমন আছে। কমনটা হলো একটাই, যে এরা কখনো বিএনপি অথবা জামাতের রাজনীতিকে সাপোর্ট করে নাই, এই হলো তাদের অপরাধ। তো যে কথাটা অপূর্ব জাহাঙ্গীর বললেন যে আমরা তো কাউকে না করছি না, আপনি ফক্স নিউজ দেখেন তার পলিসি, সিএনএন দেখেন তার পলিসি, এরা ডেমোক্রেটদের সাথে সাপোর্ট করে, এরা রিপাবলিকানকে সাপোর্ট করে, অসুবিধা নাই। জামাতকে কেউ সাপোর্ট করতেই পারে, তার পলিসি। কোনো পত্রিকা বিএনপিকে কেউ সাপোর্ট করতে পারে, তার পলিসি। কেউ আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগের যে পলিসি তাকে সাপোর্ট করতে পারে, সেটাও তার পলিসি। আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না এই দেশ এখন পর্যন্ত, তো তার পলিসি, অথবা কেউ কোনোটাই করে না, এটাও তার পলিসি। তো যে যেভাবে করুক, আপনি এদেরকে বাদ দিলেন যে কমনটা কি? ওই যে বললো যে অনেকের ভাগ্নির অ্যাক্রিডেশন কার্ড আছে, কিন্তু একদম সত্য কথা বলছে। কারণ আমি জানি তো, আমি যত প্রতিষ্ঠানে চাকরি করছি সব প্রতিষ্ঠানে মালিকের নামে অ্যাক্রিডেশন কার্ড আছে। তো মালিকের কি কাম সচিবালয়ে? কোনো কাম নাই। আনফরচুনেট কি জানেন, এই তালিকার মধ্যে মালিক নাই, এই তালিকার সবাই সাংবাদিক। এইটার মধ্যে একটা মাত্র কমন জিনিস, যে ওনারা বিএনপি অথবা জামাতের রাজনীতিকে সাপোর্ট করেন নাই। আপাতত এটি তাদের অপরাধ বলে আপনি মনে করছেন। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। অসংখ্য ধন্যবাদ এটি নিউজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। জি বলবেন। মাসুদ কামাল স্যার, আসসালামু আলাইকুম। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আপনাকে ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে? জি স্যার, আমার বাচ্চারা আপনার ফ্যান। সুযোগ পাইছি একটু কথা বলে নেই। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, এই অরাজকতা পরিস্থিতি থেকে আমরা সাধারণ জনগণ যারা আছি, তারা সবাই মুক্তি পেতে চাই এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আছি, সাথেই চলতে চাই। আমরা চাই আমাদের ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎটা যেন। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি পেয়েছি। যারা মাসুদ কামাল, আপনার কাছে যেহেতু প্রশ্ন, আসলে আপনি আজকে শুধু একজন সিনিয়র সাংবাদিক নন, আপনি শুধু আজকে আমার গেস্ট নন, আমরা যেহেতু সরকারি একজন প্রতিনিধিকে পেয়েছি, আপনি দর্শক হয়ে, আপনি জনগণ হয়ে আপনি কিন্তু নিজেও প্রশ্ন করতে পারেন। আপনি তাহলে একজন দর্শকের হয়ে কি প্রশ্ন করতে পারেন অপূর্ব জাহাঙ্গীরের কাছে? মানে আপনার চাওয়া পাওয়ার জায়গাগুলো কি? আমি মিডিয়া সংক্রান্ত বিষয়টাকে বলি। একটা জিনিস হলো কি, আমি এই সরকারকে জান, এক ভদ্র মহিলা
যে মাত্র ফোন করবো, ওনাকে কিন্তু আমি চিনি না। আচ্ছা, ওনার মূল লক্ষ্যটা কি? উনি কিন্তু যদিও আমাকে লক্ষ্য করে কথাটা বলেন, কিন্তু আসলে উনি আমাকে বলেন নাই, উনি ওনার মনের কথাটা বলেছেন যে উনি ডক্টর ইব্রাহিম সাহেবকে, ডক্টর ইউনূসকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন এবং উনি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূসই আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যান। আমি তো বলবো বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার যে সাপোর্ট পেয়ে এসেছেন ক্ষমতায়, এই ইতিহাসে কেউ এত সাপোর্ট নিয়ে আসে নাই, নট ইভেন শেখ মুজিবুর রহমান। উনি যখন ক্ষমতায় আসলেন তার কয়েক মাসের মধ্যে কিন্তু ওনার বিরুদ্ধে একটা দল দাঁড়িয়ে গেছিল, জাসদ, এবং সেটা পাওয়ারফুল পার্টি ছিল। উনি কিন্তু স্বস্তিতে থাকতে পারেন নাই। ডক্টর ইউনূসকে মানুষ এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু বাজার নিয়ে অসন্তুষ্ট, বাজার দর নিয়ে অসন্তুষ্ট। ডক্টর ইউনূসের অনেক ব্যর্থতা আছে, তারপরেও মানুষ তাকে নিঃশর্ত সাপোর্ট দিচ্ছে। আমার কথা হলো কি, ডক্টর ইউনূসের প্রতি আমার অনুরোধ, ওনার সরকারের প্রতি অনুরোধ, আপনাদের কাঁধটাকে আরেকটু চওড়া করেন। এই যে বিপুল সমর্থন, এটাকে ধারণ করতে শিখেন। এই সমর্থনটা কেন, এটা উপলব্ধি করতে শিখেন। এবং সেটা না পারলে হবে না। আপনারা অপ্রয়োজনীয় কাজ করতেছেন, অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতেছেন। এই যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে, এটা অপ্রয়োজনীয় কাজ। এটা আছে ডক্টর ইউনূসের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো কিছু সংস্কার করা, লক্ষ্য হলো একটা নির্বাচন করা। তো এই লক্ষ্যের ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে কি কাজে লাগবে? কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। বিতর্ক তৈরি করতেছেন আপনি, এই জন্য আপনি জবাবদিহি করতে হবে। কিন্তু আপনার কাছে কি মনে হয় প্রয়োজনীয় কাজগুলো একেবারে স্পষ্টভাবে দুটির কথা বলেছেন, নির্বাচনের কথা, সংস্কারের কথা, এই মুহূর্তে আসলে কোনটি কোনটি করা উচিত? একেবারে এই দুটোই করা উচিত, এই দুটি করা উচিত, সংস্কার এবং রাজনীতি এবং নির্বাচন। যদি সংস্কারটা জেনুইন হয়, ভালো হয়, সর্বজন গ্রাহ্য হয় সংস্কারটা, তাহলে কিন্তু নির্বাচনটাও ভালো হবে এবং আমরা একটা ভালো সরকার পাবো। সংস্কারের ক্ষেত্রে যদি বলতে চাই, অনেকগুলো বিষয় নিয়ে আসলে কাজ করছে সরকার। সেখানে অর্থনৈতিক দিকটার দিকে একটু যদি ফিরে তাকাই, ব্যাংকিং খাতকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। সেখানে আমরা দেখেছি বিগত সরকারের সময় কিছু ব্যাংকে বাঁচানোর জন্য টাকা ছাপা হয়েছিল। এবারও আমরা সেটি দেখছি যে প্রায় 22,500 কোটি টাকার মতো ছাপা হয়েছে। এবং বিগত সরকারের সময় আমরা দেখেছি সেই যে অতিরিক্ত টাকাটা ছাপানো হলো, সেটি মূল্যস্ফীতির জন্ম দিয়েছে, সেটি আসলে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। এবারও কি সেরকম আশঙ্কা আপনি দেখতে পাচ্ছেন? এই যে 22,500 কোটি টাকা, এটি আসলে কি প্রভাব ফেলতে পারে আমাদের অর্থনীতিতে? আপনাকে তো টাকা ছাপাতে হবে, নাও ওর দেন টাকা তো টাকা তো এখন যে আমরা ইউজ করি, এটা তো ছাপানো হয়েছিল, এটা তো কখনো কখনো ছাপানো হয়েছিল, তাই না? টাকা ছাপানোর কিন্তু অন্যায় না। কোশ্চেনটা হলো টাকা যখন আপনি ছাপাবেন, তখন সেটা ছাপানোর মতো বাস্তবতা আপনার আছে কিনা, সেই পরিমাণ বৈদেশিক মুদ্রা আপনার আছে কিনা, আপনার রিজার্ভ কি, এগুলি অনেক কিছুর সঙ্গে কিন্তু রিলেটেড। তো এখন ছাপানোটা আমি মনে করি মোর লজিক্যাল। আগে যেটা হয়েছিল যে সরকার ক্রাইসিসে পড়ে গেছে, ঠিক আছে টাকা ছাপাই দিলাম। আমি তো মনে করি আগের যে আব্দুর রব তালুকদার আসলে, এই ভদ্রলোককে কেন এখনো বাইরে ঘুরতে দেওয়া উচিত আমি বুঝি না। ওরা তো ইদানিং মানে ইমিডিয়েট তাকে বিচারের আওতায় আনা উচিত। সে তো দেশের অর্থনীতি 12টা বাজে দেখেছে একটা লোক, বুঝেন না? সে এত অপকর্ম করছে যাতে সেটা সাংবাদিকরা বুঝতে না পারে। এই জন্য বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢোকা বন্ধ করে দিয়েছিল। মানে কত বড় ছিল, খারাপ ছিল সে। তো তাকে আমি মনে করি বিচারের আওতায় আনা উচিত ইমিডিয়েট। তবে সরকার যেগুলি এখন যেগুলো করছে, এগুলিকে আমি কিন্তু খুব বেশি একটা ভুল বলি না। কাজ করতে গেলে কিছু ভুল হবে, সেই ভুলগুলো আমরা বলছি, যেগুলো বললাম যে অপ্রয়োজনীয় বিতর্ক যেগুলো। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, খুব ছোট্ট একটা এক্সাম্পল। এটা আজকে বলতেছে এই কারণে যে বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশনে আপনি বাতিল করে দিয়েছেন, আইসা নিয়েই সব সিটি কর্পোরেশন বাতিল, মেয়র কাউন্সিলর সব বাতিল, ঠিক আছে? আচ্ছা, সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর কাজটা কি? তারা কিন্তু মানে এক একজন কাউন্সিলর আমি দেখেছি হিসাব করে প্রায় 21টার মতো কাজ করে প্রতিদিন। 21 ধরনের কাজ। মানুষের জন্ম মৃত্যু সার্টিফিকেট দেয়, ওয়ারিশের সার্টিফিকেট দেয়, ক্যারেক্টার সার্টিফিকেট দেয়। যে এখন কি গভর্নমেন্ট বলেছে যে কোনো চাকরি অ্যাপ্লিকেশনে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে না? বলে নাই তো। তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট আনতে তারা কার কাছে যাবে? লোক কিন্তু নাই। সরকারি একজন কর্মকর্তাকে দিয়েছে, উনি 9টা 5টা অফিস করে, তার কাজের ফাঁকে এটা করে। এটা কি সম্ভব? সম্ভব না। এরপর আজকে দেখলাম আমাদের আসিফ মাহমুদ সাহেব, উনি নতুন এলজিআইডি মিনিস্ট্রির দায়িত্ব পাইছেন। উনি বলতেছেন সমস্ত ইউপি চেয়ারম্যান উনি বাতিল করে দিবেন। ক্ষমতা পাইছে বলতেছে সব বাতিল করে দিবে। বাতিল করার পরে কি হবে? বাতিল করার পরে কি হবে এটা একবার ভাবছে? বিকল্প চিন্তা করেছে একবার কিভাবে কি হবে? আমি একটু অপূর্ব জাহাঙ্গীরের কাছে বিকল্প চিন্তার বিষয়টি যদি একটু আসি, যে এই যে সিদ্ধান্তগুলোর কথা যারা মাসুদ কামাল এতক্ষণ বলছিলেন, যেগুলোর বিকল্প চিন্তা বা
কিছু কিছু বিষয় এই সময়ের জন্য অপ্রয়োজনীয় বলে তিনি মনে করছেন, সেগুলো কি সরকার আসলে সেভাবে দেখছে? যে এই যে ক্রাইসিস মোমেন্ট বা একেবারে স্বল্প একটা সময়ের কথা বলা হচ্ছে, যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টুকু পাচ্ছে সেটা খুব বেশি সময় না, সেই সময় এই অপ্রয়োজনীয় বা বিকল্প চিন্তার বিষয়গুলোকে আপনারা কিভাবে মাথায় রাখছেন? একটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমেই, আপনার মনে আছে কিনা জানি না, বাট প্রধান উপদেষ্টা যখন প্রথম ভাষণ দিলেন তখন কিন্তু বলেছিলেন যে ভুল হবে ঠিক করে নেব, ঠিক আছে? এবং এখানে কিন্তু কেউ পলিটিক্যাল না। সো আপনি যেগুলো বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এখন মনে হচ্ছে যে ভুল হচ্ছে, বা হয়তো পরে দেখা যাবে যে ওইটাই সঠিক। সো আমরা তো জিনিস ওইটার উপর দিয়ে পার হওয়া আগ পর্যন্ত বলতে পারবো না। যেমন অ্যাক্রিডিটেশন কার্ডের একটা জিনিস আমি একটু অ্যাড করে দিতাম, সেটা হচ্ছে যে এর পরপরই যখন অনেকের কাছ থেকে সমালোচনা এসেছে তখন কিন্তু বারবার বলা হয়েছে যে কেউ যদি মনে করে যে তাদেরটা ভুল ক্রমে করা হয়েছে বা ভুলবশত বা অন্যায়বশত আটকানো হয়েছে, তারা আবার অ্যাপ্লাই করলে কিন্তু সাথে সাথে এটা করে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু বলা আছে। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আপনি এলজিআরডি মন্ত্রণালয়ের কথা বললেন এবং আসিফ মাহমুদ যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এটা তো অ্যাপ্লাই হওয়ার পর না হওয়ার আগ পর্যন্ত তো আমরা বলতে পারবো না যে এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। আগে কি সেই ভাবনা চিন্তা পজিটিভ নেগেটিভ দুইটা বিষয় নিয়ে আমরা কিন্তু মানে যেই কারণে সবসময় বলা হয় যে এই সরকার স্লো কেন, এই সরকার স্লোর কিন্তু একটা বড় অংশ হচ্ছে যে এটা প্রচুর একটা ডিসিশনের পিছনে অনেক চিন্তা করে করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ডিসিশন অন্যরকম ভাবে হয়ে যায়, নিয়ে নিচ্ছে ওটাকে, তখন আবার সমালোচনার প্রেক্ষিতে ঠিক করে করে দেওয়া হয়। যখন আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সরাবেন বা যখন পৌরসভার মেয়রকে সরাবেন, তো সেটা অল্টারনেটিভ কি আপনারা রেডি করছেন? যে কাজগুলো প্রতিদিন 21টি করে কাজের কথা যেমন মাসুদ কামাল বলছিলেন, সেগুলো কারা করবে, সেই অল্টারনেটিভ কি আপনারা রেডি করছেন? এটা তো হচ্ছে একদম মানে ইফ ইউ ওয়ান্ট টু গো ইনটু দ্য ডিটেইলস, তাহলে এটা এলজিআরডি মন্ত্রণালয়ের আওতায় পড়ে, মানে ওনারা আরো ভালো এক্সপ্লেইন করতে পারবে। কিন্তু আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় যে এই অল্টারনেটিভ চিন্তা করেই এই কাজগুলো পদক্ষেপ নেওয়া। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, তারপর আপনার কাছে আসতে চাই সুপ্রিয় দর্শক, আরো একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। আপনারা দেখছেন সাম্প্রতিক বাংলাদেশের সরকারি চ্যালেঞ্জ নিয়ে আমরা আছি নিউজ আওয়ার এক্সট্রায়। জনাব অপূর্ব জাহাঙ্গীর, একেবারে 5 আগস্ট পরবর্তী সময়গুলোতে আমরা নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, একদম পোশাক শিল্প থেকে শুরু করে শিক্ষাঙ্গনের বিষয়টি থেকে শুরু করে, আমরা যদি বলি পাহাড়ি বাঙালি সংঘর্ষ থেকে শুরু করে, আর সংখ্যালঘু ইস্যুটা তো আছেই। সব কিছুর মধ্য দিয়ে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটু বক্তব্য যদি আমি একটু বলতে চাই, যে এমন কিছু কাজ হচ্ছে যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে। আপনার কাছে কি মনে হয় সেই কাজগুলো কি হচ্ছে এবং আপনারা কি নজর রাখছেন? একটা তো হচ্ছে, এটা তো উনি ভুল কিছু বলেন না, ফ্যাসিবাদের দোষত্ব এখনো পর্যন্ত বাংলাদেশে এক্সিস্ট করে এবং তারা তো বিভিন্নভাবে, যারা দেশে আছেন এবং যারা দেশের বাইরে আছেন, প্রচুর অঙ্কের টাকা ঢেলে এখানে বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ বারবার বিভিন্ন রূপে ফিরে আসতেছে, তো এটা তো অস্বীকার করার কোনো নাই। এবং এটা করার জন্য আমরা আমাদের এন্ড থেকে যতটা সম্ভব শক্ত অবস্থান নিচ্ছি, কিন্তু এটা তো চলতে থাকবে। কারণ আপনি বুঝতে হবে যে 15 বছর শক্ত অবস্থানটা আসলে কিভাবে নিচ্ছেন, মানে যদি একটু স্পষ্ট করে জানতে চাই, যে কোন কোন বিষয়গুলো আপনারা প্রতিহত করতে পেরেছেন? আমরা তো দেখছি সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে শিক্ষাঙ্গনের ইস্যু থেকে শুরু করে সবকিছুতেই তো আসলে সরকার যে স্টেপটা আসলে নেওয়া দরকার ছিল, প্রতিহত যেটা করা দরকার ছিল, সেটা তো আসলে করতে পারছে না। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, আপনার কি মনে হয় যে কোনটা কিভাবে প্রতিহত করা দরকার ছিল? শিক্ষাঙ্গনের যে বিষয়টি ছিল, একেবারে অতি সাম্প্রতিক যাত্রাবাড়ির যে ইস্যুটা ছিল মোল্লা কলেজের, সেটি তো আপনারা সময় পেয়েছিলেন, এটি কিন্তু একদিনে হুট করে ঘটেনি। সেখানে কেন আপনারা কোনো কার্যকর পদক্ষেপ? সেখানে কিন্তু কার্যকর পদক্ষেপ বলতে কি, আমরা কি আর্ম ফোর্সেসের কথা বলছি, যে ওখানে সিকিউরিটি বাড়ানো, পুলিশ মোতায়েন করা? শিক্ষাঙ্গনে ছাত্ররা হামলা করছে, টিচাররা তাদের উদ্বুদ্ধ করছে মাইকিং করে, তারা এক কলেজ থেকে আরেক কলেজে যেতে 8-10 কিলোমিটার হেঁটে যাচ্ছে, তাদের কি বোঝানো সম্ভব ছিল না আপনাদের পক্ষ থেকে, বা তাদের সাথে বসা সম্ভব ছিল না যে এ ধরনের কাজ যাতে তারা না করে? শিক্ষাঙ্গনে লুটপাট করছে তারা, সেটিকে প্রতিহত করা যেত। তাদের সাথে কিন্তু বিভিন্ন দফায় বসা হয়েছে, না কন্ট্রোলের বাইরে আমি বলবো না, আমি বলবো যে হচ্ছে ওই দিন যে ঘটনাটা ঘটেছে মোল্লা কলেজের সামনে, ওই দিন যদি এক নাম্বার এখানে বিভিন্ন আছে, আমাদের ব্যর্থতা যেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পুলিশ এখনো পর্যন্ত পুরোপুরি অ্যাক্টিভেট না। কারণ আমরা এটা ক্লিয়ার অ্যাজ ডে যে পুলিশ
5 আগস্টের পর পুলিশ এবং 5 আগস্টের আগের পুলিশ কিন্তু এক পুলিশ না, সো তাদেরও মনোবল পেতে দেরি হচ্ছে। 2 নাম্বার হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইখানে যদি পুলিশ মোতায়েন করা হতো এবং পুলিশের যেই ক্যারেক্টারিস্টিক্স, যে পুলিশ একটা দাঙ্গা সামলানোর জন্য কি করে, প্রথমে পানি ঢালে, টিয়ার গ্যাস ছাড়ে, ওইটারও যখন কিছু না হয় তখন যদি ওখান থেকে উপর থেকে হামলা আসে তখন পুলিশ রাবার বুলেট চলে। আমরা কোনোভাবেই চাইনি পুলিশ গুলি ছুড়ুক, কারণ পুলিশের তো এখনো পর্যন্ত সংস্কার হয় নাই। পুলিশের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, এটা তো 5 আগস্ট পরবর্তী পুলিশ তো আর 5 আগস্ট আগের পুলিশ এক হতে পারে না। সো ওইখানে যদি ওই ফোর্স মোতায়েন করা হতো তাহলে জিনিসটা আরো বাজে হতো। যারা মাসুদ কামাল, আপনার কাছে মনে হয় যে ফ্যাসিবাদের যে কথা বলেছে যে ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে, এই যে অকারেন্সগুলোর কথা বলছিলাম সেগুলো তো আসলে ঘটেই যাচ্ছে, সেগুলো তো আসলে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। আপনার কাছে কি মনে হয় সরকারের অবস্থানটা কি এখানে? কোন ক্ষেত্রে? এই যে আমি যে কলেজগুলোর শিক্ষাঙ্গনের কথা বললাম এবং সেই সাথে সংখ্যালঘুর যে সম্প্রদায় যারা আছে তারা জমায়েত হচ্ছে বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে, পুরো বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলি। এটা হয়েছে জানেন, ধরেন আপনার ওরা তো 15 বছর ছিল, এবং পোশাক শিল্পের অস্থিরতাও কি আমরা পুরোপুরি কমাতে পেরেছি? আমাদের পোশাক শিল্প আমি অনেকগুলো জিনিস বলি আপনাকে। এক নম্বর কথা হলো তারা তো 15 বছর ছিল ক্ষমতায়, তাই না? এই 15 বছর কিন্তু খালি উপরের লেয়ারের একটা দল চলে গেছে, দেশ ছেড়ে পালাইছে। সারা দেশে কিন্তু তাদের সুবিধাভোগী লোকগুলো রয়ে গেছে এবং তারা তো এখন আর সুবিধা প্রাপ্ত হচ্ছে না। কাজে তারা কি এই সরকারকে পছন্দ করবে, ভালোবাসবে? ভালোবাসবে না। তারা নানাভাবে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবে। আবার এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের দুর্বলতা। সরকার কিন্তু পুরো কন্ট্রোলটা এখন পর্যন্ত গত প্রায় 4 মাস হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু কোনো কন্ট্রোলটা নিয়ে যেতে পারতেছে না। এটা তাদের অযোগ্যতার কারণে হোক আর ভুল সিদ্ধান্তের কারণে হোক, যে কারণেই হোক, তারা কিন্তু পারছে না। এবং না পারার কারণে তারা দেখতেছে যে আমাদের যে প্রতিপক্ষ তাদের তো দুর্বল, তারা তো এখনও ওইভাবে সবল হতে পারছে না এবং তারা অপ্রয়োজনীয় কাজে শ্রম বিনিয়োগ করতেছে, অপ্রয়োজনীয় কাজে শক্তি ক্ষয় করতেছে। কাজে এই চান্সে আমরা এগুলো করতে থাকি এবং প্রত্যেকটা কাজে তাদের ইন্ধন থাকতেই পারে, ইন্ধন নাই আমি বলবো না, কিন্তু তাদের ইন্ধন আছেই। আগে আপনি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতেন, আপনি র্যান্ডমলি 10টা লোকে নিতেন, জিজ্ঞেস করতেন দেখতেন 9টার মধ্যে ছাত্রলীগ, তাই ছিল আগে। কিন্তু 10 জন লোকের মধ্যে 9 জনই আওয়ামী লীগ করতো। এখন কই গেল সবাই? সবকে হাওয়া হয়ে গেছে? হাওয়া তো হয় নাই। তাহলে এখানেই আছে, পরিচয়টা চেঞ্জ করেছে, পোশাকটা চেঞ্জ করেছে এবং বলছে যে তখন আমি চাপে পড়েছিলাম, হয়তো বা ছিল চাপে পড়া, আমি জানি না। কিন্তু এই জিনিসটা তো সরকারকে মাথায় নেওয়া উচিত ছিল যে আমাকে তো এগুলিকে থামাতে হবে। দেখেন এই ছাত্রদের যে ঘটনা ঘটলো, আমি দেখলাম মোল্লা কলেজে যেটা ঘটলো, তারা তো ঘোষণা দিয়ে আসছে মোল্লা কলেজের লোকজন সুপার সানডে করবে, মেগা মানডে করছে, তারা করবে জবাব এরা মেগা মানডে। ঘোষণা দেওয়া, তো ঘোষণা দিয়ে আসলো তারা এই অস্থিরতা করার জন্য, আপনি থামাতে পারলেন না। কেন হয়েছে না হয়েছে এই কাহিনী বলে লাভ নেই রে ভাই, দায়িত্ব আপনার, আপনি সরকারে আছেন, তাই না? আপনাকে থামাতে হতো। থামানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেত এইটাও আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। ওই সিদ্ধান্ত আমি নেব না, আমি খালি দেখবো এন্ড রেজাল্টটা কি। আপনি পারলেন কি পারলেন না, আপনি পারেন নাই, জাস্ট পারেন না, ব্যর্থ আপনি জায়গাটাতে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। পূর্ব জাহাঙ্গীর, মাসুদ খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এটি নিউজের সঙ্গে ছিলেন, নিউজ আর এক্সট্রার সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।